কি দরকার ছিল এই রাতে বাসা থেকে বের হওয়ার, বিরক্তিকর। কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা সিএনজির দেখা মিলল তাদের। ছেলেটি হাত উঁচিয়ে সিএনজি থামাতে বলে ড্রাইভারের দিকে এগিয়ে গেল। সিএনজির ওপর 2 হাত রেখে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, মামা ঢাকা যাবা? না মামা, এই রাইতে অত দূর ট্রিপ লইতাম না, তার উপর ঝড় বৃষ্টি। মামা যাও না একটু কষ্ট করে, 3 ডাবল ভাড়া দেবো নি মামা, তাও চলো। না মামা, হয়তো না, সামনে চেকপোস্ট আছে, পুলিশ আটকাইব, আমার কাগজপত্র ঠিক নাই, নয়তো দিয়ে দিতাম মামা। এটা কোনো কথা? আজ এখানে কি বাস সার্ভিস কিছু পাবো মামা? না এই না, এই রাইতে তো পাইবেন না, এমন ঝড়ের রাইতে বের হইছেন কেন? এখন কোনো গাড়ি ঢাকা যাইতো না, তাও দেখেন পাইলেও পাইতে পারেন। ছেলেটি হালকা হেসে বলল, আচ্ছা ধন্যবাদ মামা, তুমি যাও। সিএনজি ড্রাইভার চলে যেতেই ছেলেটি শুভ্রতার পাশে গিয়ে দাঁড়ালো। বিদ্যুৎ চমকানোর আলোয় ছেলেটির কপালে চিন্তার ভাঁজটি স্পষ্ট দেখতে পেল শুভ্রতা। আবারও বিদ্যুৎ চমকিয়ে মুষালধারে বৃষ্টি শুরু হলো। দুজনেই দৌড়ে গিয়ে একটি দোকানের দাওয়ায় দাঁড়ালো। দোকানের ভাঙাচোরা অবস্থা দেখে মনে হচ্ছে দোকানটা একটা চায়ের দোকান। এদিক সেদিক চোখ ঘুরিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো শুভ্রতা। শীতে থেকে থেকে কেঁপে উঠছে সে। এমন একটা বাজে পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। এই ছেলেটা যদি এখন ওর ওপর হামলেও পড়ে, তবুও কিচ্ছু করার নেই শুভ্রতার। ভয়ে অসহায়ত্বে পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। ডান হাতে বাম হাতের বাহু ঘষতে ঘষতে কাপা গলায় বলে উঠল শুভ্রতা, এই এখন কি হবে? কিভাবে যাব আমরা? ছেলেটির সহজ স্বীকারোক্তি। জানি না, আপনার বেশি ঠান্ডা লাগলে আমার জ্যাকেটটা দিতে পারেন। শুভ্রতা হাসার চেষ্টা করে বলল, থ্যাঙ্কস, বাট লাগবে না, আমি ঠিক আছি। আরও কিছুক্ষণ নীরবে বৃষ্টির শব্দ শুনল দুজন। টিনের চালে ঝনঝন করে বেজে চলেছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। দুজনের মনেই উদ্বেগ, বাড়ি কি করে পৌঁছাবো এবার। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর নিজের ফোনটা বের করে কাউকে ফোন লাগালো ছেলেটি। 2বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো আরাফ। ওপাশ থেকে ঘুমো ঘুমো গলায় বলে উঠল কেউ। হ্যাঁ, কে? আমি সাদাব। এই তুই না ব্রাহ্মণবাড়িয়ার? হ্যাঁ, কেন বলতো? এই রাইতের বেলায় তুই এই কথা জিজ্ঞাসা করার জন্য ফোন দিয়েছিস? অলওয়েজ বেশি কথা না বলে চলে না তোর? হ্যাঁ, এনিওয়েজ এখন তুই কই, ঢাকায় নাকি ব্রাহ্মণবাড়িয়া? ঢাকা এসেছি দোষ, বড় খালামণির বাসা বেশ কয়েক বছর যাওয়া হয় নাই, তাই এসেছে। কিন্তু কাহিনীটা কি? আরে আশুগঞ্জে সে ট্রেনে প্রবলেম হয়েছে, নেমে আসছি, ভাবলাম সিএনজি নিয়ে চলে আসবো ঢাকায়। এখন তো সিএনজি চুচাও চোখে পড়ছে না, তার উপর আবার এই বৃষ্টি। আরাফ উদ্বেগ মাখা গলায় বলল, এখন কই আছিস তুই? বুঝতে পারছি না, মনে হয় আশুগঞ্জ বাজারে। হায় আল্লাহ, এত রাইতে তুই ওখানে সিএনজি পাবি না দোষ, তারপর আবার বলছিস বৃষ্টি। তোদের সমস্যা বলতে বলি না, বেটা সমাধান বল, কি করবো এখন? আমি ওখানে থাকলে না হয় কিছু একটা করতাম, এখান থেকে তো কিছু করতে পারছি না দোস্ত। আচ্ছা ঠিক আছে ওমরা। কথাটা বললেই ফোন কাটলো সাদাফ। শুভ্রতা আর চোখে অন্ধকারে ঢাকা ছেলেটিকে দেখছে। ও ভাবতেই পারেনি ছেলেটি এত কথা বলতে পারে। শুরু থেকেই কেমন যেন গম্ভীর গম্ভীর ভাব। আপনি বরং পাশের বেঞ্চে বসুন, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন বলুন তো? শুভ্রতা জবাব দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা আধভেজা বেঞ্চটাতে বসে পড়ল। ডান হাতে বাম হাতের বাহু ঘষতে ঘষতে মিনমিন করে কিছু একটা বলল, কিন্তু সেই কণ্ঠ সাদাফের কান পর্যন্ত পৌঁছালো না, পৌঁছানোর কথাও নয়। বৃষ্টির এমন ঝংকারে চিৎকার করে বলা কথাও যেখানে কানে পৌঁছানো দেয়, সেখানে শুভ্রতার বিড়বিড় কান পর্যন্ত পৌঁছাবে কেনা, এটাই তো স্বাভাবিক। শুভ্রতা এবার গলা পরিষ্কার করে চেঁচিয়ে বলল, আমরা কি ঢাকা থেকে অনেক বেশি দূরে আছি ভাইয়া? সাদাফ ঘুরে তাকালো। অন্ধকারে কারোর মুখই স্পষ্ট নয়। গলা উঁচিয়ে বলল, ঢাকা থেকেও 90 কিমি দূরে আছি, খুব বেশি দূরে বলতে পারি না। আচ্ছা, এখানে কোনো হোটেল নেই? সাদাফ শুভ্রতার অন্ধকারাচ্ছন্ন ঝাপসা মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। খানিক নীরব থেকে বলল, উপজেলা শহর যেহেতু হোটেল তো অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারছি না।
কোথায় দাঁড়িয়ে আছি তাই তো বুঝতে পারছি না। সাদাফ বিরক্ত নিয়ে বেঞ্চের এক কোণে মাথা নিচু করে বসল। রাগে শরীরটা রি করলেও বেশ শান্ত হয়ে বসে আছে সে। ঝড়ের জন্য লোডশেডিং হচ্ছে, সারা শহর অন্ধকারে ঢাকা। গুগল ম্যাপেও নিজেদের অবস্থান বুঝতে পারছে না সাদাফ। নেটওয়ার্কের খুব বাজে অবস্থা। তারপর ফোনের চার্জটাও প্রায় শেষের দিকে। নিজে একা থাকলে এতটা ভাবতে হতো না তাকে, কিন্তু সে একা নয়, সাথে আছে একটি মেয়ে। অপরিচিত হলেও মেয়েটিকে সেভ করার দায়িত্ব এখন তার। সাদাফ একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রায় সাথে সাথেই বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বেজে উঠল তার ফোন। ফোনের স্ক্রিনে আরাফের নাম ভাসতে দেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো। সাদাব, হুম। কিছু ব্যবস্থা করতে পারিছিস? না, এই বৃষ্টির মাঝে কি ব্যবস্থা করতে বলিস আমায়? বিরক্ত না করে ফোনটা রাখ। আরে রেগে যাচ্ছিস কেন? শোন তো, তুই কি কোনোভাবে রায়পুর পর্যন্ত আসতে পারবি? রায়পুরে আমার 2 ভাই আর বড় আপু থাকে। আজ রাতে ওদের ওখানেই কাটিয়ে দে, কাল সকালে না হয় বাস ধরে আসবি। পারবি না? আশুগঞ্জ থেকে কতটুকু দূরে? তাছাড়া এখানে তো গাড়ি ঘোড়া কিছু নাই, তার উপর মুষলধারায় বৃষ্টি, কেমন যাবো বলতো? বেশি দূর না তো, 30-34 মিনিট লাগবে। 80 গজ থেকে 22 কিলোমিটার হবে। একটু ট্রাই করে দেখ না, সিএনজি টিএনজি পাইলে পেতে পারিস। এমনিতে ওখানে এইভাবে খাইরা দাঁড়িয়ে থাকবি? 2 ভাইয়ের বাসায় গিয়ে আজ রাতটা ওখানে কাটা, কাল সকালে চলে আসবি। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সাদাফ। হঠাৎ করেই শুভ্রতার কথা মনে পড়ল তার। শান্ত গলায় বলল, আর একটা সমস্যা দোস্ত, আমি একা নই, সাথে একটা মেয়েও আছে। আরাফ যেন আকাশ থেকে পড়ল। ফোনের ওপাশে সন্দেহী গলায় বলল, মাইয়া? কোন মাইয়া? পিঠা? আরে পৃথা হইলে কি মেয়ে বলতাম? নাম ধরেই তো বলতাম। আর ওরা নিয়ে আমি ঢাকা আসবো কেন? তার উপর সামনে ওর এক্সাম না। আরাফ আবার চেঁচিয়ে উঠল, তাহলে কোন মাইয়া? এমনিতে খুব পাইটি নাও মামু, তো এখন কি রাইতের বেলা মাইয়া লইয়া ঘুরে বেড়াও? তাহলে তলায় তলায় টুম্পু চালাও মিয়া। সাদাফ বিরক্তি নিয়ে বলল, ফালতু কথা বন্ধ করতো, এসব কিছু না। ট্রেনের এক কেবিনেই ছিলাম, মাঝে ট্রেনে একটা একা মেয়ে থাকাটা রিস্ক না, তাই আমার সাথে নেমে এসেছে। এখন তো আরাফ আগ্রহ নিয়ে বলল, না মানে কি দোস্ত? কেমন দেখতে? প্রেমে পড়ছো নাকি? সাদাফের ভ্রু কুচকে এলো। আরাফকে ফোন দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে তার। বিরক্তি নিয়ে বলল, ফোন রাখ ডাফার, তো হেল্পের দরকার নেই আমার। আরাফ ক্ষুণ্ণ মনে বলল, চেঁচাচ্ছ কেন? আচ্ছা যা, বলা লাগবে না, ফিরে বলিস। এখন রায়পুর যাওয়ার ব্যবস্থা কর, আমি 2 ভাইয়াকে বইলা দিচ্ছি। সাদা ফোন রেখে উঠে দাঁড়ালো। শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানেই বসুন, আমি আরেকটু এগিয়ে দেখি সিএনজি টিএনজি পাই কিনা। এখান থেকে রায়পুরে যেতে পারলে একটা থাকার ব্যবস্থা হবে। আপনার কোনো সমস্যা নেই তো? শুভ্রতা কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ বলবে নাকি না বলবে তা নিয়েও বিরাট সমস্যা। সাদাফোর উত্তরের অপেক্ষা না করে ঘড়িটা খুলে বেঞ্চের ওপর রেখে বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়ল। কোথায় গেল কে জানে। সাদা বের হওয়ার খানিক বাদে ঠান্ডা, ভয় আর দুশ্চিন্তায় মরমর অবস্থা শুভ্রতার। এতক্ষণ শুধু বাড়ি ফেরার টেনশন থাকলেও এখন তার সাথে যোগ হয়েছে ভূতের টেনশন। আশেপাশে বৃষ্টির শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। অন্ধকারে নিজের হাত দেখাটাও যেখানে দুষ্কর, সেখানে শুভ্রতার মনে হচ্ছে তার পাশেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে। বিশ্রী চোখ দুটো দিয়ে তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। এক্ষুনি ভয়ঙ্কর চেহারা নিয়ে হামলে পড়বে তার ওপর। শুভ্রতা ঢোক গিলে কাঁপা কাঁপা বুক নিয়ে পাশে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না তার। তবুও ভয়, প্রচণ্ড রকম ভয়। শুভ্রতা মনে মনে দোয়া দরদ পড়তে থাকে। দোয়া পড়ে বুকে ফু দিয়ে বিড়বিড় করে সে, হে মাবুদ, হে রক্ষাকর্তা, এবারের মতন বাঁচিয়ে দাও। আই প্রমিস আর জীবনে এমন বোকামো করবো না আমি। প্লিজ প্লিজ, একবারই শেষ। শুভ্রতার এবার কান্না পাচ্ছে। ট্রেনে থাকতে শেষ কথা হয়েছিল বাসায়। না জানি কত চিন্তা করছে মা। এই অন্ধকারে ফোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় গেল কে জানে। শুভ্রতার মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছে না। একদম স্থির হয়ে উৎসাহী চোখে শুভ্রতার করুণ পরিণতি দেখছে আর মুখ টিপে হাসছে।
সুব্রতার ফারদান হাসান নামক ছেলেটিকে কেঁচোয় ভরা ডোবায় ডুবিয়ে মারতে ইচ্ছে করছে। একমাত্র এই ব্যক্তিটির জন্যই এতটা করুণ অবস্থা তার। এই ছেলে তাকে দেখতে এসেছিল বলেই তো মামুর সাথে রাগ করে বেরিয়ে এসেছে সে। কী দরকার ছিল তাকে দেখতে আসার? আর যদি দেখতে আসতেই হতো তাহলে রাত্রে কেন? তিনি আসতে পারলো না? তাহলে তো দিনের বেলায় রাগ করে ব্যাগ উঠিয়ে চলে আসতো সুব্রতা। এমন সময় জ্ঞানহীন একজন মানুষ কি করে প্রফেসর হয় বুঝে উঠতে পারে না সুব্রতা। বেয়াদব একটা। ভয়ে যখন স্ট্রোক করবে অবস্থা, ঠিক তখনই কারো ডাক কানে এলো তার। রাস্তায় একটা সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করেই ডাকছে কেউ। সুব্রতার ভয়টা শিরায় উপশিরায় ছুটতে লাগলো ক্রমশ। সুব্রতার সারা শব্দ না পেয়ে সিএনজি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো কেউ। বলল, কখন থেকে ডাকছিলাম, সারা দিচ্ছিলেন না কেন? দ্রুত চলুন, অনেক কষ্টে একটা সিএনজি জোগাড় করেছি। সুব্রতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এই সিএনজি ঢাকা যাবে? সাদাফ ব্যাগ কাঁধে নিয়ে ঘড়িটা পকেটে পুরে ভেজা চুপচুপে শরীর থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, না, রায়পুরা পর্যন্ত যাবে, ওখানে আমার বন্ধু দুলা ভাইয়ের বাসা। প্লিজ তাড়াতাড়ি চলুন। কথা শেষ করে সুব্রতার লাগেজটাও নিজের হাতে তুলে নিয়ে সিএনজির দিকে এগিয়ে গেল সে। সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছুটে গিয়ে উঠে পড়ল সিএনজিতে। সাদাফের গা বেয়ে জল গড়াচ্ছে, ঠান্ডাটা বোধহয় এবার লেগেই যাবে। সিএনজির দুধারেই পর্দা টেনে দেওয়া হয়েছে। বাতাসের তেজে পর্দা সরে গিয়ে বারবার ভিজিয়ে দিচ্ছে শরীর। অন্ধকারে দুটো পর্দার আড়ালে বসে আছে অচেনা দুজন মানুষ। কি একটা দমবন্ধকর পরিস্থিতি। না আছে মুখে কোনো কথা, আর না আছে কথা বলার কোনো ইচ্ছে। দুজনেই দুশ্চিন্তায় অস্থির। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর রায়পুরা গিয়ে পৌঁছালো তারা। আরাফ যে রাস্তায় দাঁড়াতে বলেছিল সেখানেই একটা ভাঙা ঘরের কাছে দাঁড়ালো ওরা। বৃষ্টি অনেকটাই কমে এসেছে এখন, দু একটা ফোঁটা পড়ছে মাত্র। সাদাফ ভাড়া মিটিয়ে আরাফকে কল করলো, কিন্তু রিসিভ হলো না। 2-3বার ট্রাই করার পর বিরক্ত হয়ে পড়ল সাদাফ। আরাফ এতটা কেয়ারলেস কী করে হতে পারে ভাবতেই পারছে না সে। প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃদু কণ্ঠে বলে উঠল সুব্রতা। কি হয়েছে? আমরা এখন কোথায় যাব? সাদাফ সোজা সাপটা উত্তর দিল। জানি না। সুব্রতার চোখ কপালে উঠে গেল, বিস্ময় নিয়ে বলল, মানে জানেন না মানে কি? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো এখন? মনে হচ্ছে জায়গাটা গ্রামের দিকে। সাদাফ জবাব দিল না। আবারও ফোন লাগালো আরাফকে। এবার ফোনটাই বন্ধ। এই মুহূর্তে আরাফকে ধরে ইচ্ছে মতো পেটাতে ইচ্ছে করছে সাদাফের। একটা মানুষ এতটা কেয়ারলেস কী করে হতে পারে? সাদাফরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার পাশের ঘরের জানলাটা খুলে গেল হঠাৎ। কেউ একজন তীক্ষ্ণ আলো ছুড়ে দিয়ে বলল, কেডাই কথা কয়? কে ওইখানে? হাসমত? সাদাফ সুব্রতা উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে গুছিয়ে নেওয়ার আগেই বাইরের দরজাটা খুলে বেরিয়ে এলো একটি লোক। টর্চের আলো লোকটির বিপরীতে হওয়ায় লোকটির মুখ দেখতে পেল না তারা। লোকটি গলা খাঁকারি দিয়ে বলে উঠল, তা তোমার সাথে মাইয়াটা কেডা? ভাগ্য লয়ে আইছো নাকি? সাদাফ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে আমরা ঢাকা যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়েছি। এই রাস্তা তো গাড়িও পাওয়া যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সাদাফের কথাটা বিশ্বাসযোগ্য হলো কি না বোঝা গেল না। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। টর্চের আলো ওদের মুখে ফেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ততক্ষণে আরও দুজন লোক এসে দাঁড়িয়েছে তার পাশে। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোকটি বলল, তা তোমার সাথে মাইয়াটা কেডা? ভাগ্য লয়ে আইছো নাকি? সাদা স্পষ্ট গলায় বলল, না, ভাগিয়ে আনবো কেন? ও আমার বউ। লোকটির চোখে মুখে সন্দেহী গলায় বলল, কিন্তু মাইয়ার গায়ে তো বিয়াত্তের কোনো চিহ্নই নাই, নাক ফুল চুরি কিছুই তো নাই। সাদাফ নির্লিপ্ত গলায় বলল, এখন কি মেয়েরা এইসব মানে চাচা? তাও ঠিক। চাচা, আজকে রাত্রে কি থাকা যাবে এখানে? আশেপাশে হোটেল টাইপ কিছু আছে? হোটেলে তো শহরের মধ্য এখানে পাইতা না,
তাই আমাকেও বাড়িতে থাকতে পারো, স্বামী স্ত্রী যখন তখন আর সমস্যা নাই। সাথে সাথেই পাশ থেকে বলে উঠল কেউ,